চলো আমরা ক্লাস 11 এবং ক্লাস 12 এর ফিজিক্স পড়াবো। তো সাথে সাথে বোর্ড প্লাস কম্পিটিটিভ এক্সাম নিট এবং যেই মেন দুটোকেই ফোকাস করব। তো আমাদের ক্লাসের ধরন হবে পুরো বেসিক লেভেল থেকে অ্যাডভান্স, এবং এই ক্লাসগুলো তাদের জন্য বেনিফিট হবে যারা পুরোপুরি বাংলা মিডিয়ামে পড়ে, সাথে সাথে বোর্ড এবং নিট বা যেই মেনকে টার্গেট করে চলছো তাদের জন্য খুব হেল্পফুল হবে। ক্লাস দেখলেই তোমরা বুঝতে পারবে কত বেনিফিট হচ্ছে বা কত ইজি ভাবে তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। এটা ক্লাস দেখলেই বোঝা যাবে। তবে চেষ্টা করবে স্কিপ না করে বোঝার, তবে প্রত্যেকটা জিনিসই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি বেশি কথা না বাড়িয়ে। তো পদার্থবিদ্যা, পদার্থবিদ্যা হচ্ছে ইংরেজি টার্ম হচ্ছে ফিজিক্স। কোন কোন ক্লাসের হবে? বেশিরভাগ ফোকাস থাকবে আমাদের 11-12 এর সিলেবাস এবং নিট জেইএ, যেগুলো এক্সট্রা পড়ানো হয় বা যেগুলো নিউমেরিক্যাল গুলো আসে কি ধরনের, সেই নিউমেরিক্যাল এবং ওগুলো আমরা প্র্যাকটিস করব। যেই মেনটা আমরা এইগুলোকে মাথায় রেখে আমাদের পুরো ক্লাস হবে। তো আমাদের ক্লাসের ধরনটা আরেকবার বলে দিই, পুরো বেসিক লেভেল থেকে হবে। প্রথমে বেসিক হবে, তারপর বেসিকের পর চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ অ্যাডভান্সের কিছু নিউমেরিক্যাল হবে। নিট বা জেইতে যে টাইপের নিউমেরিক্যাল গুলো হয় সেই নিউমেরিক্যাল গুলো সলভ হবে। আশা করি তোমরা যদি বেসিক ক্লাসগুলো করে নাও, বেসিকটা বুঝে নাও, তাহলে অ্যাডভান্সে কোনো অসুবিধা হবে না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমি যত স্টুডেন্টগুলোকে বেসিক বুঝিয়েছি তাদের নিউমেরিক্যাল করতে কখনো সমস্যা হবে, হ্যাঁ কিছুতে হবে, তো সেটাতে হেল্প নিতেই হবে। তো চলো প্রথমে আমরা শুরু করি এখানে যে পদার্থবিদ্যাটা কি। পদার্থবিদ্যা কি অ্যাকচুয়ালি? পদার্থবিদ্যা কি? দেখো এর সংজ্ঞা বা ডেফিনেশন বইয়ের অনুযায়ী দেওয়া যায়, আবার নিজের মতো করেও দেওয়া যায়। বহু বইয়ে বহু রকম লেখা আছে। তো আমরা ফিজিক্সের মাধ্যমে কি কি শিখতে পারি বা কি কি শেখা গেছে, এখন পর্যন্ত জানা গেছে, সেটাকেই আমরা ফিজিক্স বলতে পারি। তো আমি আমার ভাষায় সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করছি। আমাদের, ধরো আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং আশেপাশে, এবং আশেপাশেও বলে রাখছি, আশেপাশে যে সমস্ত প্রাকৃতিক ও প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ও প্রাকৃতিক ভৌত ঘটনা ঘটে যাচ্ছে, ভৌত ঘটনা ঘটে যাচ্ছে, যাচ্ছে বা ঘটে গেছে অলরেডি, বা ঘটে গেছে, তা যার সাহায্যে আমরা বিশ্লেষণ করতে পারি, যার সাহায্যে, সাহায্যে আমরা বিশ্লেষণ করতে পারি বা জানতে পারি, বিশ্লেষণ করতে পারি, পারি, তাকে, তাকে পদার্থবিদ্যা বলে, পদার্থবিদ্যা বলে। যেরকম এবার সেই প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক ঘটনাগুলোর
কিছু এক্সাম্পল দিচ্ছি। উদাহরণ হিসেবে যদি বলা চলে যে প্রাকৃতিক ঘটনার মধ্যে কোনগুলো হচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক ঘটনা, মানে এগুলো মনুষ্য সৃষ্ট নয় ঘটনা। যেমন ধরো মহাবিশ্বের সৃষ্টি, মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে তা আমরা আমরা পদার্থবিদ্যার সাহায্যে জানতে পারি। পদার্থবিদ্যার সাহায্যে জানতে পারি যেমন বিগ ব্যাং থিওরি আছে, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, বিগ ব্যাং থিওরি আছে, সেটার মাধ্যমে আমরা ফিজিক্সের মাধ্যমেই জেনেছি। আরো আছে যেরকম ধরো নক্ষত্রগুলোর বা সৌরজগতের সূর্যের সূর্যের চারিদিকে গ্রহগুলির ঘূর্ণন, গ্রহগুলির ঘূর্ণন ইত্যাদি। আরো অনেক প্রাকৃতিক ঘটনা আছে, অগ্নুৎপাত সৃষ্টি, পাহাড় পর্বত, এগুলো ইত্যাদি 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 প্রাকৃতিক ঘটনা, এখানে মনুষ্য সৃষ্ট নেই কিছু। আর অপ্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে হচ্ছে সমস্ত যেগুলো মানুষ সৃষ্টি করেছে, যেরকম ধরো এই ইলেকট্রিক, টেবিল ফ্যান, পাখা, টিভি, কম্পিউটার, এতগুলো জিনিস কিন্তু সব ফিজিক্সের মাধ্যমেই তৈরি করা হয়েছে। তো অপ্রাকৃতিক ঘটনাগুলোর কিছু এক্সপ্লেন করি। অপ্রাকৃতিক ঘটনা যেমন বিদ্যুৎ তৈরি, বিদ্যুৎ তৈরি, পাখা পাখা তৈরি, টিভি তৈরি, টিভি, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি আমরা পদার্থবিদ্যার সাহায্যে পদার্থবিদ্যার সাহায্যে বিদ্যার সাহায্যে জানতে পারি। তো আমরা এটাকেই ফিজিক্স বলি। এবার বিভিন্ন বই বিভিন্ন রকম সংজ্ঞা থাকতেই পারে, এর কোনো নেই, নির্দিষ্ট করে কোনো সংজ্ঞা হতে পারে না, কিন্তু যুক্তিগত দিক দিয়ে যদি ম্যাচ করে তো প্রত্যেকটা সংখ্যাকেই আমরা সঠিক সংখ্যা ধরে চলতে পারি। তো দেখো ফিজিক্সে কি কি পড়তে হবে। প্রথম কথা, ফিজিক্সে ফার্স্ট যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে রাশি। তো রাশিকে ইংরেজিতে কোয়ান্টিটি বলে, কোয়ান্টিটি, রাশির ইংরেজি হচ্ছে কোয়ান্টিটি। দেখো রাশির কোনো পার্টিকুলার সংজ্ঞা বা ডেফিনেশন নেই। ফিজিক্সে যত রকমের জিনিস বা নাম জানবো আমরা সবগুলোই হচ্ছে রাশি। যেমন ধরো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন, ভর, ক্ষেত্রফল, সরণ, বল, শক্তি, ক্ষমতা, চাপ, তাপ, দুঃখ,
দুঃখ, আনন্দ, বেদনা, উল্লাস, ভয় ইত্যাদি হচ্ছে ইত্যাদি হচ্ছে রাশি। তো যতগুলো নাম আমরা ফিজিক্সে পাবো সবগুলোকে রাশি বলে। এবার এই রাশি হচ্ছে দু রকমের। ফিজিক্সে একবারে শুরু থেকে আমরা স্টার্ট করছি, তাই কোনো কিছু স্কিপ করব। রাশি রাশি হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে ভৌত রাশি, যেটাকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলে, ফিজিক্যাল ফিজিক্যাল কোয়ান্টিটি। আর একটা হচ্ছে অভৌত রাশি, যেটাকে নন ফিজিক্যাল কোয়ান্টিটি বলে। নন ফিজিক্যাল কোয়ান্টিটি বলে। এবার দেখো উপরে কতগুলো রাশির নাম লিখলাম, এদের মধ্যে কিছু রাশি ভৌত রাশি আছে, আবার কিছু রাশি অভৌত রাশি আছে। তো এবার জানবো কোনগুলো ভৌত, কোনগুলোকে ভৌত রাশি বলা চলবে আর কোনগুলোকে অভৌত রাশি বলা চলবে। তো দেখো, যেসব রাশিকে যেসব রাশিকে সঠিকভাবে পরিমাপ করা যায়, যেসব রাশিকে সঠিকভাবে ভাবে পরিমাপ করা যায় তাদের আমরা ভৌত রাশি বলি, তাদের ভৌত রাশি বলে। এবার দেখো উপরে কয়েকটা রাশি বাদে সব রাশিকেই পরিমাপ করা যায় সঠিকভাবে। যেমন বলছি উদাহরণ হিসেবে, যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো সবকে সঠিকভাবে আমরা পরিমাপ করতে পারি। আয়তন, আরো অনেক আছে, ক্ষেত্রফল, সরণ, বল, শক্তি, ক্ষমতা ইত্যাদি আরো আছে। মানে ফিজিক্সে যত রকমের রাশি, ফিজিক্স এখন ফিজিক্স যে পুরোটা পড়বো, এখানে যত রকমের রাশি আসবে সব থাকবে কি ভৌত রাশি। এবার অভৌত রাশি কাকে বলে দেখো, যে সব রাশিকে সঠিকভাবে পরিমাপ করা যায় না, সঠিকভাবে পরিমাপ করা যায় না, পরিমাপ লিখে রাখছি, মাপা, পরিমাপ করা যায় না তাদের আমরা তাদের অভৌত রাশি বলে। যেমন ধরো উপরে কিছু কিছু রাশি দেখতে পাবে, এগুলোকে আমরা ফিজিক্সে পড়ি না। তো যেন দেখো আনন্দ আছে, আনন্দ, দুঃখ, কষ্ট, ভয় ইত্যাদি, এগুলোকে সঠিক পরিমাপ করা যায় না। আজ পর্যন্ত কোনো যন্ত্র নেই যে এদেরকে সঠিকভাবে পরিমাপ করতে পেরেছে। হ্যাঁ, অনুমান করা যায়, কেউ কম বেশি দুঃখ পেলে বলা যায় বেশি দুঃখ পেয়েছে, কম দুঃখ পেলে কম দুঃখ পেয়েছে, আনন্দ বেশি পেলে বলা যায় বেশি আনন্দে আছে সে। বাট কতটা আছে তার সঠিক পরিমাপ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। ইভেন মেডিকেল সায়েন্সেও এটা সঠিক পরিমাপ বলতে পারবে না। চলো, তো এইখানে এটা অভৌত রাশি, এইখানে চ্যাপ্টার ক্লোজ, কারণ অভৌত রাশি ফিজিক্সে পড়া হয় না।
যাকে আমরা সঠিকভাবে পরিমাপই করতে পারি না, তার সম্পর্কে তো পড়া হয় না ফিজিক্সে। এবার চলো, ভৌত রাশি আছে, এই ভৌত রাশিকে দুটো ভাগে আবার ভাগ করা গেছে। তো একটু লিখে রাখি কিসের উপর ভাগ করা গেছে। মান ও অভিমুখের উপর নির্ভর করে, অভিমুখের উপর নির্ভর করে করে দুটি ভাগ, ভৌত রাশিকে লিখে দিই এখানে, ভৌত রাশিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো একটু বলি এর সম্পর্কে, তারপরে আমরা আবার আসবো। স্কেলার স্কেলার রাশি স্কেলার কোয়ান্টিটি, আর একটা হচ্ছে ভেক্টর ভেক্টর রাশি, এর ইংরেজি টার্মটাও ভেক্টর, দুটোরই সেম টার্ম আছে, কোয়ান্টিটি ইংরেজি টার্ম, কোয়ান্টিটি। এইবার স্কেলার রাশি কোনগুলো, যেসব এইখানে যে কিছু ভৌত রাশি লিখেছি, এইখানে যতগুলো ভৌত রাশি লেখা আছে, এই ভৌত রাশিগুলোর কিছু কিছু ভৌত রাশি কেবল মান আছে, কোনো অভিমুখ নেই। তো যেসব ভৌত রাশির কেবল মান আছে, তাদের স্কেলার রাশি বলে। তো যেসব ভৌত রাশির কেবল মান আছে, কেবল মান আছে, তাদের স্কেলার রাশি বলে। যেমন উদাহরণ দিলে বোঝা যায়, কিছু কিছু রাশি অভিমুখ বলি না, যেমন ধরো ভর, কোনো কিছুর ভর বলতে গেলে আমরা শুধু মানটা বলি, কখনো কোনো অভিমুখ বলি না। যেমন ধরো কোনো কিছুর ভর ধরো 5 কেজি 10 কেজি কিছু ভর হতেই পারে, যেমন প্রত্যেকের নিজের নিজের একটা ভর আছে। তো কখনো ভর উল্লেখ করার সময় আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, বাম দিকে ডান দিকে এইগুলো উল্লেখ করি না, তাহলে ভর কেবল মান আছে, তো এটা একটা স্কেলার রাশি হয়ে যাচ্ছে। একইভাবে সময়, সময় বলার সময় আমরা অভিমুখ নির্দেশ করি না। তেমন আছে আয়তন, ঘনত্ব, চাপ, আপেক্ষিক গুরুত্ব, শক্তি, ক্ষমতা ইত্যাদি। আরো অনেক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সাথে শিখবো কোনগুলো স্কেলার আর কোনগুলো ভেক্টর। আচ্ছা, ভেক্টর রাশি সম্পর্কে এখন এখানে শুধু সংজ্ঞা টুকুই জানবো। আর ভেক্টর রাশির পুরো একটা চ্যাপ্টার আছে, তো সেই চ্যাপ্টারে পুরো ভেক্টর রাশি সম্পর্কে জানবো। যেরকম ধরো আমরা প্রত্যেকেই নর্মাল আলজেব্রা শিখে এসেছি, মানে 2+2 4, যেরকম যোগ গুণ ভাগ বিয়োগ সব শিখে এসেছি আমরা। তেমনি তেমনি ভেক্টরেও কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ হয়। তো এর একটু অন্যরকম নিয়ম আছে। তো আমাদেরকে পুরো আলজেব্রাটা শিখতে হবে। যেরকম ধরো আহ, আমরা নিউমেরিক্যাল করার জন্য বা অবশ্যই গুণ ভাগ যোগ শিখতে হয়েছে, এটা ছাড়া আমরা কেউ নিউমেরিক্যাল করতে পারবো না। তেমনি ধরো কোনো ফিজিক্সের কোনো প্রবলেম যেগুলো ভেক্টর রাশি আছে, তো ভেক্টর আলজেব্রা ছাড়া তার নিউমেরিক্যাল করা খুব কঠিন হয়ে যাবে। বা যাদের ভেক্টর আলজেব্রা পুরো শেখা থাকবে না, পুরো ফিজিক্সটাই তাদেরকে কঠিন মনে হবে, কারণ বেশিরভাগ রাশি হচ্ছে কি ভেক্টর রাশি।
আর ভেক্টর রাশি থাকলে তাদের যোগ বিয়োগ গুণ ভাগ ভেক্টর আলজেব্রা অনুযায়ী। তো সেই আলজেব্রাটাকে আমাদেরকে শিখতে হবে, খুব কঠিন না, খুবই সহজ। একটু মন দিয়ে শিখলেই তোমরা সব প্রত্যেকেই শিখতে পারবে। তো চলো এখানে আগে সংজ্ঞাটা লিখি। যে সব ভৌত রাশির মান ও অভিমুখ দুই আছে এবং সাথে সাথে ভেক্টর যোগের ভেক্টর যোগের সূত্রগুলো মেনে চলে, সূত্র মেনে চলে, ভেক্টর যোগের সূত্র মেনে চলে, তাদের ভেক্টর রাশি বলে। তাদের তাদের ভেক্টর রাশি বলে। উদাহরণ হিসেবে বলা যায়, উদাহরণ যেমন ধরো সরণ, বেগ, ক্ষেত্রফল, ত্বরণ, বল ইত্যাদি। এই প্রত্যেক রাশি কি হচ্ছে, অভিমুখ আছে। সরণ যদি কোনো বলি, কোনো বস্তু কতটা সরণ হলো, তো সরণের মান এবং অভিমুখ দুটোই একসাথেই বলতে হয়, কোন দিকে সরেছে। আচ্ছা, আবার বলে রাখি দূরত্ব আছে, দূরত্ব কিন্তু এখানে স্কেলার রাশি চলে আসবে। তো ভেক্টর রাশি সম্পর্কে কিছু এখানে অ্যাড করতে চাই। যেমন যে ধরো কোনো রাশির মান এবং অভিমুখ থাকলেই যে ভেক্টর হবে এটা কিন্তু বাধ্যতামূলক নেই। যে লিখি যে কোনো রাশির দেখো এখানে রাশি বলতে ভৌত রাশিকেই বোঝাবে, কারণ অভৌত রাশি ফিজিক্সে বাদ দিয়ে দিয়েছে। তো এখানে যত রাশি এখন ফিজিক্সে আলোচনা করা হবে সবকটা ভৌত রাশিই হবে। তো ভৌত বারবার না লিখলেও চলবে। কোনো রাশির মান ও অভিমুখ থাকলে থাকলেই ভেক্টর রাশি বলা যায় না। থাকলেই ভেক্টর রাশি হবে তা বাধ্যতামূলক নেই। বাধ্যতামূলক নেই। বাধ্যতা কখন হবে, বাধ্য কখন হবে, যখন ওই রাশিটি ওই রাশিটি ভেক্টর যোগের সূত্র মেনে চলবে। ভেক্টর যোগের সূত্র মেনে চলবে তখন রাশিটি হবে ভেক্টর রাশি। তাছাড়া তাকে ভেক্টর রাশি বলা চলবে না। যেমন উদাহরণ হিসেবে একটা রাশি আছে যার মান ও অভিমুখ দুই আছে। যেমন ধরো তড়িৎ প্রবাহ মাত্রার মান ও অভিমুখ অভিমুখ দুই আছে আছে কিন্তু ভেক্টর যোগের সূত্র মেনে চলে না। ভেক্টর আলজেব্রা বা যোগের সূত্র মেনে চলে না।
তাই তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কি একটা স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে একটি স্কেলার রাশি। স্কেলার রাশি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভেক্টরের কন্ডিশন গুলো, মানে তিনটি কন্ডিশন ফলো করতেই হবে। ভেক্টরের তিনটে শর্ত কি কি? একটা থাকবে কি মান, তার সাথে সাথে থাকবে কি অভিমুখ, এই দুটোর সাথে সাথে অবশ্যই তাদেরকে কি করতে হবে, ভেক্টর যোগের সূত্র মেনে চলতে হবে, তবে গিয়ে সেটাকে বলা চলবে ভেক্টর। তো ভেক্টর নিয়ে আর এখানে বেশি বিশদে কিছু জানবো না, ভেক্টর স্পেশাল চ্যাপ্টার আছে সেখানে গিয়ে শিখবো। এবার চলে আসছি ভৌত রাশির পরিমাপ, কারণ পরিমাপ করা যায় ভৌত রাশির। তো পরিমাপ সম্পর্কে একটু জানি। ভৌত রাশির পরিমাপ, দেখো প্রত্যেক ভৌত রাশি পরিমাপ করার জন্য কিছু না কিছু যন্ত্র রয়েছে। তো কিছু নাম আমরা উল্লেখ করব। প্রত্যেক ভৌত রাশি ভৌত রাশির ভৌত রাশির পরিমাপ পরিমাপ করার জন্য নির্দিষ্ট যন্ত্র যন্ত্র রয়েছে। যেমন ধরো, যেমন দৈর্ঘ্য মাপা হয় কিসে? দৈর্ঘ্য মাপা হয় সাধারণ স্কেলের সাহায্যে। সাধারণ স্কেলের সাহায্যে স্কেলের সাহায্যে বা চেন, অনেক সময় চেন, আগে তো জমি মাপার জন্য, জমির দৈর্ঘ্য মাপার জন্য চেন ইউজ হতো, এখন ফিতে ইউজ হয়। তো আমরা স্কেল হিসেবেই জানি, ফিতেকেও একটা স্কেল বলা চলে আর কি। তো ভর মাপক যন্ত্রের নাম, ভর মাপা হয় সাধারণ সাধারণ দাঁড়িপাল্লা দিয়ে। দাঁড়িপাল্লা, মার্কেটে যেটা সাধারণ দাঁড়িপাল্লা আছে সেই দাঁড়িপাল্লা দিয়ে। আবার ডিজিটাল ওয়েট মেশিনও চলে এসছে। তো যত যত যুগ এগোচ্ছে আমরা ডিজিটালের দিকেই যাচ্ছি। আবার তাপ মাপা হয়, তাপমাত্রা তাপমাত্রা বা উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে। মিটারের সাহায্যে। আচ্ছা, তাপ বললাম একটু আগে, তো তাপ মাপা হয় হয় ক্যালোরি মিটারের সাহায্যে। ক্যালোরি মিটারের সাহায্যে ইত্যাদি, এরকম অনেক যন্ত্র রয়েছে। তো আমাদের সিলেবাসে যন্ত্রের বর্ণনা নেই, তাই আমরা এখন যন্ত্র সম্পর্কে বিশেষ জানতে যাবো না। বাস এইটুকু জানবো যে কোন ভৌত রাশি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়। আচ্ছা, আরেকটা এখানে জিনিস আছে, ওটা মাথায় রাখতেই হবে বা পড়তে হবে। পরিমাপকে পরিমাপকে তাৎপর্যপূর্ণ তাৎপর্য সিগনিফিকেন্ট, এটা বলেছে সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ বা যুক্তিগত বলা চলে, তাৎপর্যপূর্ণ বা যুক্তিগত, লজিক্যাল আর কি, লজিক্যাল, যুক্তিগত করার জন্য দুটি জিনিসের প্রয়োজন হয়। দুটি জিনিসের প্রয়োজন হয়। জিনিসের
প্রয়োজন হয়। সেই দুটি জিনিস কি কি এখন নাম বলছি। আচ্ছা, পরিমাপকে যদি আমরা পি দিয়ে লিখি, স্মল পি দিলাম, তো এটা ডিফাইন হবে কি স্মল এন আর স্মল ইউ। তো এই দুটির জিনিস হচ্ছে এন অ্যান্ড ইউ। এন কে বলা হচ্ছে কি এটা একটা সংখ্যা, প্লাস মাইনাস দশমিক পূর্ণ সংখ্যা কিছু হতে পারে, আর এটা হচ্ছে একক। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোনো ভৌত রাশির পরিমাপকে তাৎপর্যপূর্ণ বা যুক্তিযুক্ত করার জন্য সংখ্যা এবং একক উভয়ের প্রয়োজন হয় একসাথে। যেমন উদাহরণ হিসেবে বলি, যদি যদি তুমি দোকানে গিয়ে দোকানে গিয়ে 10 চাল দাও বলো, চাল দাও, তাহলে কি হবে সেটা যুক্তিগত হবে। মানে 10 বললে এখানে কোনো একক বললে না, তো তখন কি হবে, এটা যুক্তিগত হচ্ছে না। দোকানদার কিছু ক্লিয়ার বুঝতে পারবে না যে কি, মানে 10 কি চাইছো, 10 বস্তা চাল চাইছো নাকি 10 কেজি চাইছো নাকি 10 গ্রাম চাইছো, মানে এটা ক্লিয়ার হচ্ছে না। তো এটা যুক্তিগত হলো না। এবার এইখানেই যদি আমরা 10-এর সাথে যদি কিছু গ্রাম বা কেজি বা কুইন্টাল বা বস্তা ফস্তা লিখে দিতাম, তো আমাদের পরিমাপটা তাৎপর্যপূর্ণ হয়ে যেত। তো যদি তুমি দোকানে গিয়ে 10 কেজি চাল দাও বলো, তাহলে তোমার যে পরিমাপ সেটা যুক্তিগত হচ্ছে। আবার তুমি অন্যটা বললে, যে আবার মনে করো তুমি সংখ্যা না বলে শুধু এককটা বললে, যে আবার দোকানে গিয়ে বললে কেজি চাল দাও, তাহলে সেটা কি যুক্তিগত হলো? দোকানদার আবার বলবে কি কেজি চাল দাও, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 5 কেজি, কিছু একটা সংখ্যা বলতে হবে। মানে দশমিকে বলো, পূর্ণ বলো, মাইনাস ফাইনাস যাই বলো। তো আমি এখানে বললাম 5 কেজি। যদি না বলো তাহলে তাৎপর্যপূর্ণ হচ্ছে না, অবশ্যই তোমাকে বলতেই হবে, সংখ্যা বলতে হবে, সাথে সাথে এককও বলতে হবে। তো আমরা 5 কেজি, তুমি গিয়ে বললে যে দোকানদারকে যে 5 কেজি চাল দাও, তখন দোকান বুঝলো যে হ্যাঁ 5 কেজি, পাঁচটা হচ্ছে সংখ্যা আর কেজিটা হচ্ছে একক। তো চলো এখানে আমরা একটা জিনিস জানলাম, যে আশা করি তাৎপর্যপূর্ণ কি করে হয় বোঝা গেল। তোমরা আরো নিজেরা চাইলে নিজের মতো করে কিছু উদাহরণ দিতে পারো। এটা কোনো মানে বইয়ের ভাষায় দিতে হবে তা কোনো আহ, লিখে দেয়নি কেউ, বা গ্যারেন্টি দেয়নি যে ওই বইয়ের ভাষাটাই লিখতে হবে। তুমি তোমার মতো করে জিনিসটা যুক্তিগত ভাবে বোঝাতেই পারো। তো চলো এইখানে দেখলাম আমরা একটা জিনিস পেলাম, যে একক কথাটা পেলাম। দেখো, একক কথাটা এখন আমরা নতুন পেলাম, এর ইংরেজি হচ্ছে ইউনিট। তাহলে একক অবশ্যই কি তোমরা এখন বলতে পারবে বা বুঝতে পারলে, যে কোনো ভৌত রাশির পরিমাপকে যুক্তিগত করার জন্য বা তাৎপর্যপূর্ণ করার জন্য যা প্রয়োজন, মানে যে জিনিসটার প্রয়োজন বা যে রাশিটার প্রয়োজন, তাকে আমরা কি বলবো, একক। তো লিখে দিই এখানে একক কি, যে কোনো ভৌত রাশির পরিমাপকে পরিমাপকে যুক্তিগত বা তাৎপর্যপূর্ণ করতে যে রাশির বা রাশি না বলে এখানে শব্দও বলা চলে, বা শব্দের প্রয়োজন হয় তাকেই তাকে একক বলে।
তো চলো, একক দুই রকমের হয়, সেই এককের ধরনটা জানতে হবে। একক কাকে বলে এটা ইম্পর্টেন্ট না, না জানলেও চলবে, কিন্তু জেনে রাখো যে আমরা এককের ইম্পর্টেন্স তো তোমরা আগে বুঝতেই পারলে, বললাম। এবার আমাদের একক দুই রকমের হয়, একটা হচ্ছে মৌলিক একক, মৌলিক একক, বা এটাকে গঠনগত এককও বলে, গঠনগত একক। গঠনগত একক ইংরেজি টার্ম হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট। আর একটা হচ্ছে কি লব্ধ একক, এর ইংরেজি টার্ম হচ্ছে ডিরাইভ, ডিরাইভ ইউনিট। আচ্ছা, তো একক বলছি, এই মৌলিক একক বা লব্ধ একক, যে রাশির একক, সেই রাশিগুলোকেই আমরা তার নাম অনুযায়ী রাশি বলতে পারি। যেমন ধরো, মৌলিক এককগুলো যে রাশির একক, সেই রাশিটাই হচ্ছে কি মৌলিক রাশি। আর লব্ধ এককগুলো যে রাশির একক, সেটাই হচ্ছে কি লব্ধ এই লব্ধ রাশি। তো চলো আমরা মৌলিক একক কাকে বলি বলে নিই। যে যে সব একক অন্য কোনো এককের সহযোগে গঠিত হয় না, অন্য কোনো এককের সহযোগে বা সাহায্যেও বলা যায়, সহযোগে গঠিত হয় না, হয় না, বা অন্য কোনো এককে বিভাজন করা যায় না, এককে বিভাজন করা যায় না, বিভাজন করা যায় না, তাদের কি বলবো, মৌলিক, তাদের মৌলিক একক বলে, মৌলিক একক বলে। তাহলে আশা করি সংজ্ঞা বোঝা গেছে। মানে কোনো এককে ভাঙা যাবে না, ও নিজেই একাই আছে, মানে ওখান থেকেই শুরু হচ্ছে। এরকম মোট পদার্থবিদ্যায় মোট 7টা মৌলিক একক আছে। তো আমাদেরকে 7টাই নাম জানতে হবে, কিন্তু বেশিরভাগ কয়েকটারই ইউজ আছে, দুটোরই প্রায় ইউজ নেই বললেই চলে। তো আমরা জানবো 7টাই। পদার্থবিদ্যায়, পদার্থবিদ্যায় মোট মোট 7টি মৌলিক একক আছে, একক আছে। আচ্ছা, একটু লব্ধ একক কি, তার ডেফিনেশন বা সংজ্ঞাটা একটু লিখে দিই। তো এখানে হচ্ছে, যে সব একক দুই বা তার বেশি মৌলিক এককের সহযোগে গঠিত, মৌলিক একক নিয়ে গঠিত, মৌলিক একক নিয়ে গঠিত, তাদের লব্ধ একক বলে, একক বলে। তো ফিজিক্সে, পদার্থবিদ্যায় দুটো
দুটো বলছি। মৌলিক একক, 7টি মৌলিক একক বাদে বাকি যত একক পাবো আমরা সবগুলোই হবে লব্ধ একক। তো আমাদেরকে এই 7টা জানলেই হবে, এই 7টা বাদে সব লব্ধ একক হয়ে যাবে। তো লব্ধ এককের এখন উদাহরণ আর দিচ্ছি না, পরে আমরা উদাহরণ এবং মাত্রা একক আলাদা করে প্রত্যেকের বার করব। তো চলো এখন আমরা এই মৌলিক একক জানার চেষ্টা করছি, তো সাথে সাথে মৌলিক রাশির নামও জানবো। তো এখানে আগে ছোট করে নিই যে মৌলিক রাশি, তারপরে হচ্ছে একক, মৌলিক একক, যে কোনো এককের 3টে পদ্ধতি আছে, তো আমরা SI পদ্ধতিটাকে ইউজ করব। আর এখানে হচ্ছে চিহ্ন, এর ইংরেজি হচ্ছে সিম্বল। আর তার সাথে সাথে আমরা চিহ্ন, তার সাথে সাথে আমরা এখানে জানবো মাত্রা, ডাইমেনশন। তো চলো আমরা প্রথমে 1 নম্বরে আসছে কি, ভর, এর ইংরেজি টার্ম হচ্ছে মাস। এর ভর হচ্ছে মৌলিক রাশি, আর তার যে একক সেটা হচ্ছে মৌলিক একক। তো SI পদ্ধতিতে ভরের একক হচ্ছে কেজি, কিলোগ্রাম যেটাকে আমরা বলি, কিলোগ্রাম। কে ফর কিলো, জি ফর গ্রাম। চিহ্ন স্মল m দিয়ে চিহ্নিত করা হয়। আর ভরের যে মাত্রা আছে সেই মাত্রাটাকে আমরা, যে মাস কথাটা আছে, এই মাসের ক্যাপিটাল এমটা মাত্রা হিসেবে ইউজ হয়। আচ্ছা, মাত্রারও একটা গুরুত্ব আছে, আমরা পরে বলছি, আগে সব কটা লিখে নিই। 2 নম্বর হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সরণ, দূরত্ব, গভীরতা। এরা হলো সবাই সমজাতীয় রাশি, মানে এরা প্রত্যেকের একক মাত্রা একই রকম, কিন্তু মান আলাদা হতে পারে। আচ্ছা, দৈর্ঘ্যের ইংরেজি টার্ম হচ্ছে লেন্থ। এটার একক হচ্ছে SI একক হচ্ছে মিটার, এর প্রত্যেকের SI একক হচ্ছে মিটার। তো মিটারকে তো অনেক সময়, আচ্ছা মিটারকে নয়, আমরা দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করব চিহ্ন দিয়ে, এল দিয়ে চিহ্নিত করা হয়। আর এলটা হচ্ছে কি, দৈর্ঘ্য বা লেন্থের ক্যাপিটাল এলটাকে আমরা ইউজ করছি মাত্রা হিসেবে। তো যেখানে দেখবে কোনো রাশির মাত্রা, একটা অজানা রাশির মাত্রায় এল রয়েছে, তার মানে ওই রাশিটি দৈর্ঘ্য বা প্রস্থ, উচ্চতা বলো, সরণ বলো, দূরত্ব বলো, গভীরতা, যে কোনো একজন জড়িত রয়েছে। যদি সেই রকম যদি এম থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে ওই রাশিতে, ওই রাশিটি ভরের সমন্বয়েও গঠিত আছে। 3 নম্বর হচ্ছে কি, সময়, এর ইংরেজি টার্ম হচ্ছে টাইম। সময়ের একক হচ্ছে সেকেন্ড। আর এর সিম্বল স্মল টি, বা অনেক সময় এস দিয়েও ডিনোট করে, তো আমরা এস দিয়ে ডিনোট করলাম। তো এর যে ক্যাপিটাল টি আছে সেটাকে আমরা মাত্রা হিসেবে চিহ্নিত। 4 নম্বর হচ্ছে কি, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, এর ইংরেজি টার্ম হচ্ছে কারেন্ট, আমরা কারেন্ট বেশি বলি। এর একক হচ্ছে কি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। এটাকে আমরা আই দিয়ে চিহ্নিত করি। আর আচ্ছা, কারেন্টের সি কিন্তু মাত্রা হিসেবে ইউজ হয় না, এইখানে একটু মনে রাখবে। এইখানে অ্যাম্পিয়ারের ক্যাপিটাল এটা মাত্রা হিসেবে ইউজ হয়। আবার অনেক সময় চিহ্নটাকেও মাত্রা হিসেবে ইউজ করা যেতে পারে, অনেক বইয়ে ইউজ আছে। তো আই, অনেক সময় আই কে দিয়ে আমরা তড়িৎ প্রবাহকেই চিহ্নিত করি। 5 নাম্বার হচ্ছে কি,
উষ্ণতা, উষ্ণতা বা তাপমাত্রা, উষ্ণতা বা তাপমাত্রা। এর ইংরেজি টার্ম কি হচ্ছে? টেম্পারেচার। এর একক হচ্ছে কেলভিন, ক্যাপিটাল কেল, এল ক্যাপিটাল কেলভিন। আর এর চিহ্ন আমরা থিটা, অনেক সময় স্মল টি এসব ইউজ করে থাকি। তো মাত্রাতে আমরা টেম্পারেচার অলরেডি ক্যাপিটাল টি টাইমের জন্য ব্যবহার করে নিয়েছি, তাহলে উষ্ণতা বা টেম্পারেচারের জন্য মাত্রাটাকে আমরা কেলভিনের কেটাকে মাত্রা হিসেবে ইউজ করি। 6 নম্বর হচ্ছে পদার্থের পরিমাপ, পদার্থের পরিমাপ। এই দুটোর ব্যবহার খুব কম আছে। এর একক হচ্ছে মল, MOLE। আর এর ডাইমেনশন লেখা হয় MOL, স্মল এ। আরেকটা হচ্ছে 7 নম্বর দীপন প্রাবল্য। এই কি হলো? দীপন প্রাবল্য। এই দুটোর ইউজ খুব কম পাবে, নেই বললে চলে, কিন্তু যেহেতু 7টা মৌলিক একক তাই নাম তো জানতে হবে। লমিনাস ইন্টেন্সিটি, এর হচ্ছে ক্যান্ডেলা, ক্যান্ডেলা। তো সিডি ইউজ করা হচ্ছে, সিডি এর ডাইমেনশন। তো এই দুটো নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু নেই, এগুলো তেমন ইউজ নেই, শুধু নামটুকু জানলেই হবে। এবার আমরা এই যে ভর, সময়, দৈর্ঘ্য, এই 3টে রাশির কিছু কিছু একক আছে, আমরা একক সম্পর্কে জানি। তো ভর, দৈর্ঘ্য ও সময়ের বিভিন্ন একক। অনেক সময় ছোট ছোট শর্ট কোয়েশ্চেনে কিন্তু এই কোয়েশ্চেন গুলো আসে, যে ভরের ক্ষুদ্রতম একক কি, ভরের সর্বোচ্চ একক কি। তো আমরা প্রথমে ভর দিয়ে শুরু করি। দেখো, ভরের ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। এটাকে শর্টকাটে AMU বলে। আচ্ছা, এমটাকে স্মল ইউজ করে, এখানে ক্যাপিটাল দেওয়া ঠিক হচ্ছে না। আর এমনি ভরের তো কেজি, গ্রাম, মিলিগ্রাম, মাইক্রোগ্রাম, এরকম এসব আছে, ওগুলো নিয়ে আর বললাম না। আর ভরের সর্ববৃহৎ বৃহৎ একক হচ্ছে হচ্ছে চন্দ্রশেখর লিমিট, চন্দ্রশেখর সীমা, লিমিটকে সীমা বলে, সীমা। তো ইংরেজি টার্ম হচ্ছে চন্দ্রশেখর
লিমিট একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট, তার সম্মানে এই নামকরণ করা হয়েছে। তো এটা কিন্তু শুনতে দৈর্ঘ্যের এককের মতো হলেও কিন্তু এটা দৈর্ঘ্যের একক নয়, একটু মাথায় রাখবে, এখানেই কোয়েশ্চেন পাশে। তো এখানে লিখি এটাকে শর্টকাটে CSL বলে। তো 1 CSL কি হচ্ছে 1.4 ইন্টু সূর্যের ভর। সূর্যের যার সূর্যের যা ভর তার 1.4 গুণ বেশি হচ্ছে চন্দ্রশেখর লিমিটেড মান। তো এইটুকু একটু মনে রাখবে। আচ্ছা, এবার চলে আসি আমরা দূরত্বের বা দৈর্ঘ্যের, বা এখানে লিখি দূরত্বের বিভিন্ন একক। তো স্মল এককগুলোই জানবো। তো প্রথমে লিখে রাখি আচ্ছা, একটা সিরিজ দিয়ে লিখছি। প্রথম হচ্ছে 100 সেমি সমান হচ্ছে 1 মিটার। এম হচ্ছে মিটার। তাহলে এখানে লেখা যায় 10⁻² equals to 1 mm 1 m। তাহলে 1 সেমি equals to 10⁻⁻² লেখা চলে। এবার 1 নম্বর গেল। 2 নম্বর আসছে কি 10⁻³ বা 1000 mm সমান 1 m, বা 10⁻³ সমান 1 mm হয় মিটার। তাহলে 1 mm সমান কত হবে 10⁻³ মিটার। 2 নম্বর হচ্ছে 10⁻6 মাইক্রোমিটার বলে। মাইক্রোমিটার বলে এটাকে লিখে রাখি, অনেক সময় অনেকের অসুবিধা হতে পারে। মাইক্রোমিটার উচ্চারণটা হবে এটাকে মাইক্রোমিটার, সমান হচ্ছে 1 মিটার। তাহলে 1 মাইক্রোমিটার সমান কত মিটার হতে পারে 10⁻⁻6 মিটার। একইভাবে 4 নম্বর কি লেখা যায় 10⁻9 ন্যানোমিটার। N ফর ন্যানো, মাথায় রাখবে N ফর ন্যানো। ন্যানোমিটার সমান 10⁻, তো নয়, এটা হচ্ছে 1 মিটার। তো এখানে কি লেখা যায় 10⁻9, এটা 1 ন্যানোমিটার সমান তাহলে লেখা যাবে 10⁻⁻9 মিটার। তারপরে চলে আসছি আরেকটা মনে রাখতে হবে 10⁻10 অ্যামস্ট্রং বলে এটাকে। এ এর মাথায় ডিগ্রি দিবে, এটাকে বলে অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং সমান হচ্ছে 1 mm। তাহলে 1 a টু দি মানে উপরে 0 ইকুয়ালস টু কত হবে 10⁻⁻10 মিটার। 6 নম্বরে আসছি। এবার যেটা হচ্ছে 10⁻15 FM ফার্মি বলে এটাকে, ফার্মি বলে। ফার্মি বা এটাকে ফেমটো বলে। ফেমটো সমান হচ্ছে 1 মিটার। তাহলে 1 FM সমান কত, বা 1 ফার্মি সমান 10⁻⁻15
মিটার। এর থেকে আর কম হয় না, হয় মানে ফিজিক্সে আর দরকার পড়ে না, মানে ইলেকট্রনের রেডিয়াস বলো, সরি ইলেকট্রন নয়, নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপতে আমরা এই ফার্মি এককটা ব্যবহার করি। তো নিউক্লিয়াসের ব্যাসার্ধ বা ব্যাস যখন মাপছি, এর থেকে ক্ষুদ্র ফিজিক্সে আর বেশি মাপার প্রয়োজন পড়ে না, তো আমাদের আর দরকার নেই। তো দূরত্বের এটি লিখে রাখি, এটি দূরত্বের ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক। আচ্ছা, কিছু বৃহৎ এককের নাম লিখি। দূরত্বের বড় একক সমূহ, বড় একক সমূহ। তো 1 নম্বর প্রথমে লিখছি যে 1000 মিটার সমান 1 কিমি, বা এটাকে শর্ট করে লেখা যায় 10⁻³ মিটার = 1 কিমি। তারপরে 2 নম্বর চলে আসছি, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU বলে এটাকে, AU। তো এটা মানে হচ্ছে সূর্য এবং পৃথিবীর সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী মধ্যবর্তী কোর দূরত্বকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU বলে। তাহলে 1 AU সমান কি বলা চলে? সূর্য পৃথিবীর মধ্যে কোর দূরত্ব কি, কত ছোটবেলায় পড়ে এসছো? কারো মনে আছে? দেখো আমি বলে দিচ্ছি, 15 কোটি কিলোমিটার, কিমি যেটাকে আমরা বলি। তো এটুকু মনে রাখবে, তেমন কিছু আর কিছু মনে রাখার বিষয় নেই। আরেকটা আসছে আলোকবর্ষ। আলোকবর্ষ, লাইট ইয়ার, এটাকে বলা হচ্ছে লাইট ইয়ার। দেখো এইখানে একটা কনফিউশন হওয়ার জায়গা আছে স্টুডেন্টদের, যে আলোকবর্ষ, বর্ষ মানে বর্ষ তো বা বছর, ইয়ার আমরা সময়ের একক হিসেবে ইউজ করি। তো এইখানে একটা কনফিউশন হতে পারে, ইয়ার কথাটা থাকলেও এটা কিন্তু দূরত্বের একক, এটাই মাথায় রাখবে, এটাই অনেক সময় জিজ্ঞেস করে দেয়। তো আলোকবর্ষ কিভাবে ডিফাইন করব? তো এখানে হচ্ছে কি, শূন্য মাধ্যমে আলো 1 বছরে যতটা যতটা পথ অতিক্রম করে, পথ অতিক্রম করে, তাকেই 1 আলোকবর্ষ বলে। 1 আলোকবর্ষ বলে। তাহলে আমরা 1 লাইট ইয়ার ইকুয়ালস টু কি পাবো? কতটা পাচ্ছি দেখো, লাইটের শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত?
3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কত দিন চলছে? 1 বছর। 1 বছর মানে কত? 365 দিন। তাহলে আমরা 365 দিনে এতটা ডিস্টেন্স কভার করবে। দিনকে যদি আমরা ঘন্টায় করি, তো 24 দিয়ে গুণ, মানে 24 ঘন্টায় একদিন হয়। আবার দিনকে যদি আমরা ঘন্টায় করি, আবার 60 দিয়ে গুণ, এটা ঘন্টায় হয়ে গেল। এটা দিনে ছিল। তাহলে ওটা 24 ঘন্টায় একদিন, 24 দিয়ে গুণ করলাম তো ঘন্টায় চলে এলো। এবার ঘন্টাকে 60 দিয়ে গুণ করলাম, মিনিটে চলে এলো। আর মিনিটকে যদি আমরা 60 দিয়ে গুণ করি, তো টোটাল সেকেন্ডে চলে আসবে। তো এইটা চলে গেলো প্রথমে, এটা মিটারে চলে গেলো টোটাল। কারণ এইখানে লাইটের একক ছিল মিটার পার সেকেন্ড, টোটালটাকে আমরা নিয়ে এলাম সেকেন্ডে। তাহলে সেকেন্ড, এটা নিচে কেটে কেটে থাকলো মিটার। তো এটা অলমোস্ট 9.89 বা এরকম আসে, ঠিক এক্সাক্ট মনে নেই। 10⁻11 বা এরকম দেখবে, মাল্টিপ্লাই করে যতটা হচ্ছে মিটার। চলো, তারপরে হচ্ছে কি, 4 নাম্বার যেটা জানতেই হয়, পারসেক। দেখো, দূরত্বের দূরত্বের সর্ববৃহৎ যে এককটা হলো, দূরত্বের সর্ববৃহৎ বৃহৎ একক হচ্ছে পারসেক। 1 পারসেক মানে হচ্ছে কি, 1 পারসেক সমান হচ্ছে 3.26 লাইট ইয়ার। তাহলে 1 লাইট ইয়ারের ডিস্টেন্সের তোটা মিটারে চলে এসছে, ওটাকে এখানে আমরা বসালে 1 পারসেক সমান পেয়ে যাব। তারপরে চলে আসছে, আচ্ছা এটা কখন ইউজ করা হয়? নক্ষত্র টু নক্ষত্র দূরত্ব মাপতে। আহ, একটি নক্ষত্র থেকে একটি নক্ষত্র থেকে নক্ষত্র থেকে অন্য নক্ষত্রের দূরত্ব মাপতে পারসেক পারসেক এককটি ব্যবহৃত হয়। মনে রাখবে, এটাই ইম্পর্টেন্ট। এটাই জিজ্ঞেস করে, অনেক স্টুডেন্টের এটাই জানা থাকে না। তো আশা করি তোমাদের জানা হলো। আচ্ছা, এবার সময়ের কিছু এককের জেনে নিই, তারপরে ক্লাসটা আমরা শেষ করব। মাত্রাটা পরের ক্লাসে শিখবো। সময়ের বিভিন্ন একক বিভিন্ন একক দেখো, সময়ে অনেক একক আছে। তো আমরা গোল্ডেন জুবলি টুবলি অনেক আছে, গোল্ডেন জুবলি আছে, প্লাটিনাম জুবলি আছে। তো ওগুলো জানতে যাবো না। একটা সোলার ডে হয় আর সোলার ইয়ার, এটা জানবো। সোলার ডে সোলার ডে লিখে রাখলাম সোলার ডে। সোলার ডে কাকে বলছে একটু বুঝতে হবে। ধরো, এটা সান আছে, এটা সূর্য আছে, আর পৃথিবী, ধরো এই জায়গাটা পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে 23 ডিগ্রি হেলানো কোণে ঘুরে যাচ্ছে, এইভাবে ঘুরে যাচ্ছে নিজের অক্ষের সাপেক্ষে। তো আমি চুজ করলাম যে সূর্যের সামনাসামনি এই অংশটা সামনাসামনি আছে।
এখন পৃথিবী যেহেতু এইভাবে ঘুরছে, তো এইভাবে ঘুরে গিয়ে এই অংশটা আবার যখন এইখানে আসবে, যতটা টাইম লাগবে সূর্যের সামনাসামনি আসতে, এই অংশটা যত টাইমের পর আবার এক পাক ঘুরে আসবে, বা এই অংশটা এক পাক ঘুরে আসতে যতটা সময় লাগবে সেটাই হচ্ছে সোলার ডে। তো এটা হয় 24 ঘন্টা। তো এখানে যদি সংখ্যা লিখি কি, যে পৃথিবীর নিজের অক্ষের সাপেক্ষে নিজের অক্ষের সাপেক্ষে সাপেক্ষে ঘোরার সময় কোনো একটি অংশ কোনো একটি সূর্যের সূর্যের সম্মুখের সূর্যের সামনের অংশ সামনের এটা পড়া ঠিক হচ্ছে না। কারো কাজ করছে না আমার সাপেক্ষে সূর্যের পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে ঘোরার সময় কোনো অংশ যত সময় পর যত সময় পর সূর্যের সম্মুখ থেকে পুনরায় সূর্যের সম্মুখে আসে সূর্যের সম্মুখে আসে আসে সম্মুখে আসে তাকে সোলার সোলার ডে বলে। তাহলে সোলার ডে ওয়ান, সোলার ডে মানে হচ্ছে কি, সোলার ডে মানে হচ্ছে 24 ঘন্টা। আর একটা আছে সোলার ইয়ার। সোলার ইয়ার সোলার ইয়ার কি, এবার ধরো সূর্যের চারদিকে, মানে সূর্যের চারদিকে একটা সম্পূর্ণ পাক খেতে যতক্ষণ সময় লাগে পৃথিবী বলো। আচ্ছা, সূর্যের চারিদিকে চারিদিকে এক পাক ঘুরে আসতে আসতে পৃথিবীর যতদিন সময় লাগে, পৃথিবীর যতদিন সময় লাগে তাকে এক সোলার ইয়ার বলে। তাহলে এক সোলার ইয়ার মানে 365 দিন। ওয়ান সোলার ইয়ার মানে 365 দিন। এটা পৃথিবীর ক্ষেত্রে, আর বিভিন্ন গ্রহের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। আর একটা আছে যেটা জানতেই হয়, সেক। সেক হচ্ছে
সেক হচ্ছে সময়ের সবচেয়ে ক্ষুদ্রতম একক। সময়ের সবচেয়ে ক্ষুদ্রতম একক। একক এটা একটু জেনে রাখবে। মানে 1 সেক সমান হয় 10⁻⁻8 সেকেন্ড। তো আজকে আমাদের ক্লাস এইটুকুই। নেক্সট ক্লাস আমরা পরবর্তী ক্লাসে পড়ব। তো সেখানে আমরা মাত্রা থেকে শুরু করব। মাত্রা থাকবে, তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে, তাৎপর্যপূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে, তারপরে ত্রুটি থাকবে, এরার এরার শিখবো। এই কয়েকটা জিনিস আছে। তারপরে পরিমাপের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আছে, যেরকম ধরো ভার্নিয়ার স্কেল আছে, স্পেরোমিটার আছে, স্ক্রু গজ আছে। এগুলো এই ফার্স্ট চ্যাপ্টার আছে, তো সবকটাই শিখবো। তো নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো, বা আমাদের চ্যানেল পারলে, ভালো লাগলে ক্লাস চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং সাথে বেল আইকনটাও টিপে রাখবে, যাতে নেক্সট ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ।